ভার্সিটি এরেই যখন তখন ছেলেদের সাথে কথা বলার ফোন দিয়ে খুঁজতে হবে নাকি? আকস্মিক এমন গুরু গম্ভীর মন্তব্যে পেছনে ফিরে তাকায় মেঘ। তাকাতেই তার নজরে আসে মেরুদণ্ড টান টান করে দাঁড়িয়ে থাকা শ্রাবণের বিদ্রুপ মাখা মুখাবয়ব। মেঘকে এভাবে থমকে দাঁড়িয়ে থাকতে দেখে শ্রাবণ আবারও বলে ওঠে। কি রে ফুল? শ্রাবণের এমন মন্তব্যে কিছুটা অস্বস্তি অনুভব করে মেঘ। কাচুমাচু করে পাশে তাকিয়েই দেখতে পায় তার বান্ধবী রুহি আহত দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। শ্রাবণ এবার রুহির দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, তার আগে রুহি বলে ওঠে। তোমরা কথা বলো, আমার একটু কাজ আছে। বলেই তৎক্ষণাৎ সেই স্থান ত্যাগ করে রুহি। বান্ধবীর সামনে এভাবে অপমানিত হতেই ক্ষুব্ধ দৃষ্টিতে শ্রাবণের দিকে তাকায় মেঘ। কিছুটা ক্রোধ এবং ঘৃণিত দৃষ্টিতে সে শ্রাবণের উদ্দেশ্যে বলে ওঠে। আপনি একজন ভার্সিটির প্রফেসর হয়েও শিক্ষার্থীদের ব্যক্তিগত ব্যাপারে কেন নাক গলাতে আসেন? তৎক্ষণাৎ মেঘের কথা শেষ হতে না হতেই মেঘের দুবাহু সজোরে খামচে ধরে ক্রোধ মিশ্রিত কণ্ঠে দাঁতে দাঁত চেপে শ্রাবণ বলে ওঠে। তুই বললে কিছু না, আর আমি বললেই দোষ? ব্যথাতুর কণ্ঠে মেঘ বলে ওঠে। কি করেছি আমি? এবার মেঘের একেবারে নিকটে গিয়ে শ্রাবণ বলে ওঠে। এই যে এখানে দাঁড়িয়ে বেহায়াপনা করছিস, এটা কি কিছুই না? শ্রাবণের এমন কথায় ঘৃণায় শরীর রিরি করে ওঠে মেঘের। ছি, শ্রাবণ ভাই, আপনার মুখে কিছুই আটকায় না? না, আটকায় না। চেঁচিয়ে বলে ওঠে শ্রাবণ। এরপর মেঘের হাত ধরে টানতে টানতে নিয়ে যেতে থাকে। যেতে যেতে শ্রাবণ বলে ওঠে। আজকে চল বাড়িতে, তোর এইসব বেহায়াপনা বের করছি আমি। বলেই টেনে নিয়ে গাড়িতে তুলে নেয় মেঘকে। এবার পরিচয় পর্বে আসা যাক। আলিয়া আহমেদ মেঘ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। অত্যন্ত শিষ্টাচারী এবং বিনম্র স্বভাবের মেয়ে, পড়াশোনার প্রতি বেশ মনোযোগী এবং সুশৃঙ্খল। অল্প বয়সী পরিপক্ক পূর্ণ ফর্সা নিখুঁত মুখাবয়বের অধিকারী মেঘ। বড় বড় পাপড়ি বিশিষ্ট গভীর সরল চোখ, চৌখা নাক, সুষম আকৃতির ঠোঁট, সাথে সুশ্রী মেয়েলি শৈলীর গঠন। উজ্জ্বল গায়ের রঙে যেন তার সার্বিক সৌন্দর্যকে আরও প্রখর করে তোলে। শৈলের তীক্ষ্ণ এবং আকর্ষণীয় অভিব্যক্তি, আর চোখে থাকে এক ধরনের মাধুর্যতা, এবং তার হাসি সব সময় আশেপাশের সবাইকে মুগ্ধ করে রাখে। অপরদিকে মাহির আহমেদ শ্রাবণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের স্বনামধন্য প্রফেসর, একই সাথে মেঘের চাচাতো ভাই। শ্রাবণের উপস্থিতি সবসময় এক ধরনের অদৃশ্য শক্তির মতো যেন সে সময়ের সাথে সাথে নিজেকে মেলে ধরে, যার প্রতিটি মুদ্রিত শব্দ, ব্যবহৃত বাক্য গভীরতা এবং প্রজ্ঞার চিহ্ন বহন করে। তার শারীরিক গঠন এমন যেন প্রতিটি সীমানা পেরিয়ে তার সৌন্দর্য দৃশ্যমান হয়, তবে তার গঠন স্বাভাবিক এবং পরিমিত, যেমন একটি সুগঠিত মূর্তি যার মধ্যে দৃঢ়তা এবং শৃঙ্খলতা মিশে থাকে। প্রায়শই অন্ধকারে ডুবে থাকা তার চোখ, যা সব সময় এক নিঃশব্দ রহস্য ধারণ করে। বাড়ির সামনে এসে গাড়ি থেকে টেনে হিঁচড়ে মেঘকে বাড়ির ভেতরে নিয়ে আসে শ্রাবণ। শ্রাবণ আর মেঘকে এভাবে বাড়িতে প্রবেশ করতে দেখে সেখানে উপস্থিত সকলে আতঙ্কিত হয়ে ওঠে। শ্রাবণের মা আফসানা বেগম দৌড়ে এসে ছেলের সামনে দাঁড়ায়। কি হয়েছে শ্রাবণ? মেঘকে এভাবে টেনে হিচড়ে কোথায় নিয়ে যাচ্ছিস? মায়ের কথায় কোনরূপ প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি শ্রাবণের মুখে। শ্রাবণকে এভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে আফসানা এগিয়ে গিয়ে মেঘের সামনে দাঁড়ায়। উৎকণ্ঠিত স্বরে বলে ওঠে। মেঘমা, কি হয়েছে তোর? অশ্রুসিক্ত নয়নে মেঘ তাকায় আফসানা বেগমের দিকে। মেঘ এবার আফসানা বেগমের উদ্দেশ্যে কিছু বলতে যাবে, তার আগেই অগ্নিদৃষ্টিতে মেঘের দিকে তাকায় শ্রাবণ। শ্রাবণকে এভাবে তাকাতে দেখে মেঘের চোখ দিয়ে টপাটপ পানি পড়তে থাকে। আফসানা বেগম আবারও ছেলের উদ্দেশ্যে কিছু বলতে যাবে, তার আগেই আফসানা বেগমকে থামিয়ে কর্কশ কণ্ঠে শ্রাবণ বলে ওঠে। যেখানে সেখানে দাঁড়িয়ে বেহায়াপনা করে বেড়ায় তোমাদের মেয়ে, আজ এটার সঠিক শিক্ষা দিয়েই ছাড়বো আমি তাকে। বলেই আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে মেঘকে টানতে টানতে সিঁড়ি দিয়ে উপরে নিজের কক্ষে নিয়ে যায় শ্রাবণ। কক্ষে প্রবেশ করে ধড়াম করে কক্ষের দরজা লাগিয়ে দেয় শ্রাবণ। আকস্মিক দরজার এমন কর্কশ আওয়াজে কিছুটা লাফিয়ে ওঠে মেঘ। ভয়ার্ত কণ্ঠে মেঘ বলে ওঠে। কি করছো শ্রাবণ ভাই? বাকি কথা বলার আগেই মেঘের চোয়ালখানা শক্ত করে চেপে ধরে শ্রাবণ। এরপর দাঁতে দাঁত চেপে বলে ওঠে। তোকে বারবার বারণ করার পরও ওই নিলয়ের কাছে তোর এত কি? ভাঙা ভাঙা কণ্ঠে মেঘ বলে ওঠে। নিলয় ভাই ডেকেছিল আমাকে, বলেছে কি জরুরি কথা আছে।
এবার এক ধাক্কায় মেঘকে খাটে ছুঁড়ে মারে শ্রাবণ। তাল সামলাতে না পেরে ধরাম করে খাটে পড়ে যায় মেঘ। নিচের কোমরে থাকা লেদার বেল্টটা একটানে খুলে মেঘের গায়ে আঘাত করতে নেয়। পর মুহূর্তেই আবার কিছু একটা ভেবে থেমে যায় শ্রাবণ। ভয়ে চিৎকার দিয়ে ওঠে মেঘ। এরপর মেঘকে টেনে নিয়ে চেলে কোঠার ঘরে নিয়ে যায়। এরপর বেরিয়ে দরজা বাহির থেকে লাগিয়ে দেয় শ্রাবণ, আর সেখানে বন্দি করে রাখে মেঘকে। এরপর বাহির থেকে চিৎকার করে বলে ওঠে, তোকে আমি বারণ করেছি না ওই নিলয়ের কাছে না যেতে? তাও তো সাহস কি করে হয় আমার কথা অমান্য করার? ভেতর থেকে ছটফট শুরু করে দেয় মেঘ। কাঁদতে কাঁদতে বলে ওঠে, আর যাব না শ্রাবণ ভাই, এবারের মতো আমাকে মাফ করে দাও প্লিজ, দরজাটা খুলে দাও। কিন্তু মেঘের কোনো আর্তনাদি কর্ণকুহরে পৌঁছে না শ্রাবণের। তার শরীর যেন রাগে ক্ষোভে ফেটে পড়ছে। এভাবেই মেঘকে রেখে চলে যায় শ্রাবণ। রাত্রিবেলা অন্ধকারে প্রচুর ভয় পায় মেঘ। ছোটবেলা থেকেই এই ভয় তার। যতই অন্ধকার হচ্ছে ততই যেন অন্ধকার গিলে খাচ্ছে তাকে। অন্ধকারে এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে মেঘ। চিলেকোঠার ঘরে থাকা পুরনো জিনিসপত্রে ধাক্কা লেগে লেগে ছিলে যায় তার শরীরের বিভিন্ন অংশ। একটা সময় আর সহ্য করতে না পেরে জ্ঞান হারায় মেঘ। হঠাৎ শ্রাবণের মনে পড়ে যায় মেঘের ভয়ের কথা। নিজেই নিজেকে মনে মনে 100 গালাগাল দিয়ে দৌড়ে মেঘের কাছে যায়। বন্ধ করে রাখা বিদ্যুৎ সংযোগ আবারও চালু করে দেয় সে। এরপর দরজা খুলেই দেখতে পায় মেঘ অচেতন হয়ে পড়ে আছে মেঝেতে। দরজার কপাট ভেতর থেকে লাগিয়ে মেঘের পাশে বসে মেঘকে বার কয়েক ডেকে ওঠে শ্রাবণ। এবার মেঘের কোনো সারা শব্দ না পেয়ে সম্বিত ফিরে শ্রাবণের। নিজের ক্ষোভ মেটাতে কি করে ফেলেছিল ভাবতেই নিজের উপর ভীষণ রাগ হয় তার। এরপর মেঘের মুখখানা নিজের হাতের আজলাই নিয়ে ঝাঁকি দিতে থাকে। হেই মেঘ, মেঘ কথা বল। ফুল আমার, কথা বল না। আবার ভুল হয়ে গেছে জান, তোকে এভাবে কষ্ট দিতে চাইনি। কথা বল মেঘ। কিন্তু মেঘের কোনো সারা শব্দ নেই। সে অসাড় হয়ে পড়ে আছে মেঝেতে। শ্রাবণ তড়িঘড়ি করে উঠে পানি নিয়ে আসে। সেই পানির ছিটে মারতে থাকে মেঘের চোখে মুখে। কিছুক্ষণ পর পিট পিট করে চোখ খুলে তাকায় মেঘ। মেঘকে তাকাতে দেখে তড়িঘড়ি করে একটানে তুলে বসায় শ্রাবণ। শরীরের অত্যাধিক ব্যথায় আর ভয়ে আবারও মেঝেতে হেলে পড়ে মেঘ। চোখের কার্নিশ বেয়ে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। এদিকে আফসানা বেগম শ্রাবণকে দৌড়ে আসতে দেখে তার পেছনে পেছনে চলে আসে চিলেকোঠার ঘরে। এসেই দরজা লাগানো দেখে সে কখন থেকে ঘরের দরজায় করাঘাত করে চলেছেন তিনি। শ্রাবণ এবার মেঘকে ডেকে ওঠে। মেঘ শ্রাবণের দিকে না তাকিয়ে জড়িয়ে যাওয়া কণ্ঠে বলে ওঠে, আমি মায়ের কাছে যাব। এইদিকে আফসানা বেগম যেন এবার দরজাটা ভেঙে ফেলবে। ধীর পায়ে উঠে গিয়ে দরজাটা খুলে দেয় শ্রাবণ। দরজা খুলতেই মেঘকে এভাবে মেঝেতে পড়ে থাকতে দেখে আফসানা বেগমের পাশে দাঁড়িয়ে থাকা মেঘের মা রাহেলা বেগম দৌড়ে মেয়ের কাছে চলে যায়। মেঘ, কি হয়েছে তোর? বলতে বলতে বিলাপ শুরু করেন তিনি। মেয়ের মাথা সন্তপূর্ণে তুলে ধরে নিজের কোলে রাখেন। মায়ের কোমর জড়িয়ে হাউমাউ করে কেঁদে ওঠে মেঘ। মেঘের দিকে এক পদক তাকিয়ে কষিয়ে শ্রাবণের গালে এক থাপ্পড় লাগায় আফসানা বেগম। আচমকা থাপ্পড়ে কিছুটা ভরকে যায় শ্রাবণ। লজ্জা করছে না তোর শ্রাবণ? এইটুকু মেয়েকে এত বড় শাস্তি দিতে এত অধিকার কোথায় পেয়েছিস তুই? আফসানা বেগমের এমন প্রতিক্রিয়ায় থমকে যায় মেঘ। ভয়ার্ত দৃষ্টিতে সে তাকায় শ্রাবণের দিকে। গালে হাত রেখে অগ্নিদৃষ্টিতে মেঘের দিকে তাকায় শ্রাবণ। মেঘের দিকে শ্রাবণ কটমট দৃষ্টিতে তাকিয়ে বিড়বিড় করে কিছু একটা বলে দ্রুত হেঁটে বেরিয়ে যায় সেখান থেকে। নিস্তব্ধ ভয়ঙ্কর গভীর রাত, এক বিভীষিকাময় অনুভূতির পৃষ্ঠপোষক। আকাশ কালো মেঘে আচ্ছন্ন, কোথাও কোনো তারা নেই। চাঁদের আলো যেন কোথাও লুকিয়ে গেছে, আর অন্ধকার এক ঠান্ডা কম্বলের মতো সবকিছু ঢেকে রেখেছে। চারিপাশে গভীর নীরবতা, এতটাই তীব্র যে নিজের শ্বাস প্রশ্বাসকেও ভারী মনে হবে। হঠাৎ হঠাৎ দূরে কোথাও থেকে মরা পাতার ওপর কারো পায়ের আওয়াজ যেন গোপনে ঘুরে বেড়াচ্ছে। ঝিঝি পোকা আর রাতের পাখিরাও যেন ভয়ে থেমে গেছে। বাতাস অদ্ভুত স্থির। এই নির্জন নিরিবিলি রাতে নিলয়কে বেধড়ক পিটিয়ে যাচ্ছে শ্রাবণ, যেন তার সমস্ত ক্ষোভ মিটিয়ে দিতে চাইছে নিলয়ের ওপর। কুত্তার বাচ্চা, তোর জন্য আমি আমার ফুলকে কত কষ্ট দিয়েছি, আজকে তুই শেষ। বলেই আরো করাঘাত দিতে থাকলো নিলয়ের শরীরে। ব্যথায় আর্তনাদ করতে থাকলো নিলয়। শ্রাবণ ভাই, আমার ভুল হয়ে গেছে। আমি তো মেঘকে এমনি দেখেছি। তুই ডাকবি কেন ওকে? কুত্তার বাচ্চা, তুই জানিস না ও শুধু আমার? মাফ করে দাও শ্রাবণ ভাই, আর ডাকবো না।
নিলয়ের কোনো কথাই শুনছে না শ্রাবণ। একের পর এক আঘাত করে যাচ্ছে তাকে। তখনই শ্রাবণকে পেছন থেকে জড়িয়ে ধরে থামানোর চেষ্টা করতে থাকে নিহাল। ছেড়ে দে শ্রাবণ, আর মারলে তো মরে যাবে। নিহালের কোনো কথাও শুনছে না শ্রাবণ, যেন তার শরীরে কোনো অশুভ আত্মা প্রবেশ করেছে আর সে এখনই নিলয়কে দুনিয়া ছাড়া করবে। নিহাল এবার আরো শক্ত করে চাপড়ে ধরে শ্রাবণকে। এরপর টেনে হিস্ট্রি কিছুটা পিছিয়ে আনে। সুঠাম দিয়ে শ্রাবণের সাথে পেরে উঠতেই কিছুটা কষ্টকর হয়ে যাচ্ছে নিহালের পক্ষে। তবুও সে চেষ্টা করছে সিংহকে রুখবার জন্য। শ্রাবণকে নিয়ে কিছুটা পিছিয়ে গিয়ে নিলয়ের উদ্দেশ্যে নিহাল বলে ওঠে, শালা এখনো সময় আছে, অকালে মরতে না চাইলে পালা এখান থেকে। নিহালের কথায় কোনো রকমে নিজের জীবন হাতে নিয়ে উঠে সেখান থেকে পালিয়ে যায় নিলয়। তবে মনে মনে সে ভীষণ ক্ষুব্ধ। আজকের ঘটনার প্রতিশোধ সে অবশ্যই নেবে। রাত প্রায় 2টা। মেন দরজা ডিঙিয়ে ঘরে প্রবেশ করে শ্রাবণ। ঢুকেই দেখতে পায় সোফায় বসে আছে আফসানা বেগম। শ্রাবণের দিকে এক পলক তাকিয়ে মাথা নুইয়ে নেয় তিনি। তা দেখে তাচ্ছিল্য হেসে তাকে পাশ কাটিয়ে চলে যেতে নেয় শ্রাবণ। তা দেখে সোফা থেকে লাফিয়ে উঠে শ্রাবণের সামনে এসে দাঁড়ায় আফসানা বেগম। মাথা নুইয়ে বলে ওঠে, টেবিলে খাবার রাখা আছে, খেয়ে নে। আমি খাবো না। বলে আবারও পা বাড়ায় শ্রাবণ। তৎক্ষণাৎ শ্রাবণের বাহু জড়িয়ে হু হু করে কেঁদে ওঠে আফসানা বেগম। ক্ষমা করে দে বাপ, তখন মেঘকে এই অবস্থায় দেখে ভীষণ কষ্ট পেয়েছিলাম, আর কি থেকে কি করে ফেলেছি নিজেও বুঝতে পারিনি। মাকে এভাবে কাঁদতে দেখে এতক্ষণের সকল রাগ ক্ষোভ যেন হাওয়ায় মিলিয়ে গেল শ্রাবণের। মাকে বুকের কাছে আগলে নিয়ে শ্রাবণ বলে ওঠে, হয়েছে, এত কান্না করার দরকার নেই। ভুল করেছি তাই শাসন করেছো। কাঁদলে আবারও একই ভুল করব। না না, কাঁদবো না, তাও আমার মেঘমাকে আর কষ্ট দিস না। মেঘের কথা শুনতেই নীরবতা ঘিরে ধরে শ্রাবণকে। কতটা পাগল হলে সে নিজের কলিজায় আঘাত করতে পারে। ধীর কণ্ঠে শ্রাবণ বলে ওঠে, মেঘ কোথায় মা? মাথা তুলে ছেলের দিকে তাকায় আফসানা বেগম। মুখটা ছোট করে দুঃখিত কণ্ঠে বলে ওঠে, নিজের ঘরে ঘুমোচ্ছে, জ্বরে পড়ে যাচ্ছে মেয়েটা, ভীষণ ভয় পেয়েছে। মেয়েটাকে এইভাবে শাস্তি না দিলেও পারতি বাবা। নিজের এক হাত চুলের ভিতর গলিয়ে সজোরে তা চেপে ধরে শ্রাবণ। ভীষণ রাগ হচ্ছে তার নিজের উপর। কেন যে এমন করতে গেল সে? এরপর আগ পিস না ভেবে শ্রাবণ বলে ওঠে, মা, আমি মেঘের কাছে যাচ্ছি। খাবি না না? না, তুমি খেয়ে নাও। বলেই আর এক মুহূর্ত সেখানে অপেক্ষা করে না শ্রাবণ। গভীর রাত, অন্ধকার চারিদিকে যেন কোনো এক অজানা পাপের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। শ্রাবণ ধীরে ধীরে দরজার সামনে এসে দাঁড়ায়। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমে আছে। হাত দুটো হঠাৎই তার কেমন থরথর করে কাঁপছে, যেন পরবর্তী দৃশ্য চাক্ষুষ অবলোকন করতে অক্ষম সে। নিজেকে কিছুটা নিয়ন্ত্রণ করে দরজার কপাট ঠেলে ভেতরে প্রবেশ করে শ্রাবণ। ঘরের বাতাস অদ্ভুত ভারী অনুভূতি। জানালার পর্দাগুলো হালকা বাতাসে কাঁপছে, কিন্তু তাতে কোনো স্বস্তি নেই। ঘরে পা দেবার সঙ্গে সঙ্গে এক ভয়াবহ দৃশ্য উন্মোচিত হলো শ্রাবণের সামনে। মেঘ অচেতন হয়ে শুয়ে আছে সাদা চাদর গায়ে জড়িয়ে। তার মুখখানা ফ্যাকাশে হয়ে আছে, কপালে বিন্দু বিন্দু ঘাম জমে আছে। তার নিঃশ্বাস ভারী আর ভাঙা ভাঙা যেন। প্রতিটা শ্বাস নেওয়া তার জন্য যুদ্ধের মতো ঠেকছে। মেঘকে এই অবস্থায় দেখে সম্পূর্ণ থমকে গেল শ্রাবণ। তার দৃষ্টি মেঘের দিকে স্থির, কিন্তু তার হৃদয় বিদ্ধ হচ্ছে এক অনন্ত অপরাধ বোধে। কয়েক ঘন্টা আগেই সেই মুহূর্তটা ঘটেছিল যখন রাগের বশে সে মেঘকে কষ্ট দিয়েছিল। মেঘের মুখে ভয়ের সেই চিহ্ন আর কণ্ঠে সেই আকুতি, সবকিছু এখনো শ্রাবণের মনে জ্বলজ্বল করছে। ফুল। শ্রাবণের কণ্ঠ ভাঙল। দরজা লাগিয়ে অতি ধীরে সে বিছানার কাছে এগিয়ে গেল। এরপর একেবারে শান্ত ভঙ্গিতে বসলো মেঘের পাশে। হাত রাখলো মেঘের কপালে। ঝাপসা চোখে পিটপিট করে তাকালো মেঘ। তার দৃষ্টি ক্লান্ত, কিন্তু তাতে স্পষ্ট তীব্র কষ্ট আর অভিমান। কেন এসেছো তুমি? মেঘের কণ্ঠ ছিল অত্যন্ত মৃদু আর ভাঙা, তবুও তাতে ছিল অভিযোগের ধার। আমি ভুল করেছি ফুল, আমাকে ক্ষমা করে দে না। শ্রাবণের কণ্ঠে অনুতাপ স্পষ্ট ছিল, কিন্তু তা মেঘের কষ্ট লাঘব করার জন্য যথেষ্ট ছিল না। মেঘ ধীরে ধীরে উল্টো ঘুরে শুয়ে পড়ল। তার কথা বলার কোনো শক্তি নেই। তার পুরো শরীর জ্বরে কাঁপছে। শ্রাবণ অসহায়ের মতো উল্টো পাশে গিয়ে মেঘের মুখোমুখি আবারও বসে পড়ল।
ঘর জুড়ে কেবল মেঘের শ্বাসের ভারী শব্দ। রাতের নিস্তব্ধতায় শ্রাবণের মনে চলছিল দহন। তার দেয়া কষ্টই আজ তার ফুলকে এই অবস্থায় নিয়ে এসেছে। হঠাৎই নীরবতা ভেঙে ডুকরে কেঁদে উঠল মেঘ। আচমকা মেঘের কান্নায় ভরকে গেল শ্রাবণ। এক হাত বাড়িয়ে মেঘের গালে হাত রাখল। শ্রাবণের সেই হাত ধরে মেঘ আরো ডুকরে কেঁদে উঠল। আমাকে এত কষ্ট দাও কেন তুমি? কি ক্ষতি করেছি আমি তোমার? বিড়বিড় করে ভাঙা কণ্ঠে বিলাপ করতে লাগলো মেঘ। শ্রাবণ বুঝতে পারছে মেঘ তার হিতাহিত জ্ঞানে নেই। এবার শ্রাবণকে আরো অবাক করে দিয়ে মেঘ বলে উঠল। আমাকে জড়িয়ে ধরো শ্রাবণ ভাই, আমার খুব কষ্ট হচ্ছে। মেঘের এমন আকুতি শুনে আর এক মুহূর্ত দেরি না করে মেঘের পাশে শুয়ে পড়ল শ্রাবণ। চাদর উঠিয়ে নিজের গায়ে এবং মেঘের গায়ে জড়িয়ে দিল। শ্রাবণ মেঘের পাশে শুতেই মেঘ আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল শ্রাবণকে। মেঘের গরম নিঃশ্বাস শ্রাবণের সারা বুকে আষ্টে পড়তে লাগলো। মেঘের কপালে এক গভীর চুমু দিয়ে শ্রাবণ বিড়বিড় করে বলে উঠল। ফুল আমার, আমাকে ক্ষমা করে দিয়ে যান, আর কখনো এমন হবে না। বলে সেও আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে মেঘকে। শ্রাবণের বুকে গুটিসুটি মেরে শুয়ে গভীর ঘুমে তলিয়ে যায় মেঘ। সকাল সকাল শান্তিনিকেতন নামের বাড়িটিতে যেন এক শোরগোল বয়ে যাচ্ছে। রাতের অন্ধকারে ঘটে যাওয়া ঘটনাটা যেন সকাল সকাল ভূমিকম্পের রূপ নিয়েছে। নিলয় যার শৈলে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন, রাগে ফুঁসতে ফুঁসতে তার মাকে নিয়ে হাজির হয়েছে শ্রাবণদের বাড়ি শান্তিনিকেতনে। তবে এই শান্তিনিকেতন এখন মোটেও শান্তির জায়গায় নেই। সকাল সকাল নিজের ভাইয়ের বউ আর ভাইয়ের ছেলেকে এভাবে উপস্থিত হতে দেখে টেবিলে বসে খেতে থাকা বাড়ির সকল সদস্য যেন অবাক হয়ে যায়, সাথে রাহেলা বেগম নিজেও। নিলয়কে এই অবস্থায় দেখে রাহেলা বেগম দৌড়ে এসে তার সামনে দাঁড়ায়। কি হয়েছে তোর নিলয়? এই অবস্থা কেন তোর? নিলয় রাগে ফুঁসতে ফুঁসতে বলে ওঠে। সেটা তোমাদের ছেলে শ্রাবণকেই না জিজ্ঞেস করো ফুপু। মানে? অবাক হয়ে বলে ওঠে রাহেলা বেগম। ছেলের কথা শুনতে কিছুটা এগিয়ে আসে আফসানা বেগম। নিলয়ের মা কোহিনুর বেগম চিৎকার করে বলে ওঠে। রাহেলা আপা, তোমার ভাসুরের ছেলে শ্রাবণ আমার ছেলেকে অন্যায়ভাবে মেরেছে। আমি এটার বিচার চাই। শ্রাবণ আগের রাতে নিলয়কে আঘাত করেছিল, কিন্তু কেন সেটা নিয়ে প্রশ্ন জাগলো সবার মনে। সকলের চিৎকার চেঁচামেচি শুনে ঘুম ভেঙে যায় শ্রাবণের। ভোরে ভোরে মেঘের ঘর থেকে বেরিয়ে নিজের ঘরে এসেছিল শ্রাবণ। আজকে শুক্রবার, ভার্সিটি বন্ধ, তাই তেমন ঝামেলা নেই ভেবে আবারও শুয়ে পড়েছিল সে। কিন্তু সকলের হট্টগোলে সে ঘুমটা ছুটে যায় শ্রাবণের। ধীর পায়ে নিজের ঘর ছেড়ে বেরিয়ে আসে শ্রাবণ। এরপর পা বাড়ায় নিচে নামার উদ্দেশ্যে। সিঁড়ি দিয়ে শ্রাবণকে নিচে আসতে দেখে কোহিনুর বেগম আরও চেঁচিয়ে ওঠে। ওই তো আপনাদের গুণধর ছেলে এসে গেছে। আমার ছেলেকে মারার সঠিক বিচার চাই আমি। সকলের দিকে এক পলক তাকিয়ে নিজের ট্রাউজারের পকেটে দু হাত ঢুকিয়ে টেবিলের উদ্দেশ্যে হাঁটা ধরে শ্রাবণ। যেতে যেতে বলে ওঠে। মা, খিদে পেয়েছে, খেতে দাও। সকলের সামনে এরূপ অবজ্ঞা করায় কোহিনুর বেগমের রাগ যেন এবার সপ্তম আকাশে চড়ে বসল। তিনি আবারও চিৎকার করে বলে ওঠে। আমার ছেলেকে মেরে এখন ভাবধারা হচ্ছে। এরপর রাহেলা বেগমের দিকে তাকিয়ে বলে ওঠে। আপা, তুমি কিছু বলবে না? এবার তাদের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে শ্রাবণ বলে ওঠে। আপনার ছেলে যা করেছে তার শাস্তি পেয়েছে, বেশি কথা বললে আবারও শাস্তি পাবে। নীলের রাগ এবার মাথা চাড়া দিয়ে ওঠে। সে চিৎকার করে বলে ওঠে। আমি কি করেছি? মেঘের সঙ্গে একটু কথা বলতে গিয়েছিলাম, সেটাই কি অন্যায়? তুমি এমন ভাব করছো যেন আমি চোর। শ্রাবণের চোখগুলো এবার আগুনের মতো জ্বলে ওঠে। ক্রোধে চোয়াল শক্ত হয়ে যায় তার। দাঁতে দাঁত চেপে শ্রাবণ বলে ওঠে। মেঘের নাম আর একবারের জন্য মুখে নিলে তোর এই মুখ আমি ভেঙে দেব। কালকে ছেড়ে দিয়েছি বলে ভাবিস না আজকেও ছেড়ে দেব। তাদের চেঁচামেচি হট্টগোলে সেখানে উপস্থিত হয় মেঘের বাবা ফয়েজ আহমেদ। ফয়েজ আহমেদকে দেখে ডুকরে কেঁদে ওঠে কোহিনুর বেগম। এতক্ষণ তো ভালোই ছিল, হঠাৎ এমন অভিনয় সকলেই তাজ্জব বনে তাকায় কোহিনুর বেগমের দিকে। কোহিনুর বেগম দৌড়ে ফয়েজ আহমেদের সামনে গিয়ে দাঁড়ায়। ভাইজান দেখুন, আপনার ছেলে লিওনকে শ্রাবণ মেরে কি অবস্থা করেছে। আমি এটার বিচার চাই ভাইজান। কোহিনুর বেগমের কথায় ক্ষুব্ধ দৃষ্টিতে রাহেলা বেগমের দিকে তাকায় ফয়েজ আহমেদ। চুপচাপ আহত দৃষ্টিতে তাকিয়ে আছে রাহেলা বেগম। ফয়েজ আহমেদ এবার কোহিনুর বেগমের দিকে তাকিয়ে বলে ওঠে। কেন মেরেছে তোমার ছেলেকে?
নিলয় যেন এবার একটা মোক্ষম সুযোগ পেল। সে কাতো কাতো কণ্ঠে বলে ওঠে, ফুপা, আমি শুধু মেঘের সাথে কথা বলার জন্যই ওকে একটু ডেকেছিলাম, আর সেজন্যই শ্রাবণ ভাই আমাকে এমন মেরেছে। এবার যেন ফয়েজ আহমেদের রাগ আরও তীর তীর করে বেড়ে গেল। তিনি দৌড়ে গিয়ে শ্রাবণের সামনে দাঁড়িয়ে শ্রাবণের গেঞ্জির কলার চেপে ধরলেন দুহাতে। হারামজাদা, তোকে কতবার বলেছি আমার মেয়ের কোনো ব্যাপারে নাক না গলাতে। ক্ষমা চা নীলের কাছে এক্ষুনি। ফয়েজ আহমেদের কথায় তাচ্ছিল্য হাসে শ্রাবণ। সে চাইবে ক্ষমা, তাও ওই নিলয়ের কাছে অসম্ভব। আবারও শ্রাবণের কলার ঝাঁকি দিয়ে উঠল ফয়েজ আহমেদ। কি হলো, ক্ষমা চা? শ্রাবণ এবার তাকালো নিজের মা আফসানা বেগমের দিকে। তিনি ইশারায় মাথা দুলিয়ে ছেলেকে রেগে যেতে বারণ করলেন। এবার শ্রাবণ তাকালো মেঘের মা রাহেলা বেগমের দিকে। তিনি আহত দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের দুজনের দিকে। শ্রাবণ এবার সবাইকে অবাক করে দিয়ে নিলয়ের উদ্দেশ্যে বলে ওঠে, সরি। নিলয় যেন চাঁদ হাতে পাওয়ার মতো খুশি হলো। শ্রাবণ সরি বলতেই ফয়েজ আহমেদ তার কলার ছেড়ে দিলেন। এরপর দাঁতে দাঁত চেপে বলে উঠলেন, আমার মেয়ের ত্রিসীমানা যেন আর তোকে না দেখি। শ্রাবণ খেতে বসতে বসতে বলে উঠল, আমার বউয়ের কাছে আমি যাব, সেখানে আমাকে আটকানোর কোনো ক্ষমতা কারো নেই। এরপর তার মায়ের দিকে তাকিয়ে বলে উঠল, খিদে পেয়েছে মা, খাবার দিবে নাকি বাহিরে গিয়ে খাবো? শ্রাবণের এমন ভাবভঙ্গিমা দেখে আবারও তেলে বেগুনে তেতে উঠলেন ফয়েজ আহমেদ। তিনি আবারও চেঁচিয়ে বলে ওঠেন, কে তোমার বউ? আর কিসের বউ? মেঘ আমার মেয়ে। আমার মেয়ের জীবনে হস্তক্ষেপ করতে আসলে সেটার ফল কিচ্ছুতে ভালো হবে না। বলে তৎক্ষণাৎ সেই স্থান ত্যাগ করে ফয়েজ আহমেদ। তা দেখে বাঁকা হেসে খাওয়ায় মনোযোগ দেয় শ্রাবণ। তাদের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে কোহিনূর বেগম আর নিলয়। তখনই রাহেলা বেগম বলে ওঠে, ভাবি এত কষ্ট করে এসেছো, চলো কিছু খেয়ে নিবে। না বাপু, তোমাদের এসব কাহিনী দেখার পর আমার কোনো খাবারই গলা দিয়ে নামবে না। আমি বরং যাই, পরে কখনো আসবো। বলে নিলয়ের হাত ধরে সেখান থেকে বেরিয়ে যায় কোহিনূর বেগম। রাহেলা বেগম এক দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে যায় খাবারের দিকে। একটা প্লেটে মেঘের জন্য খাবার বাড়তে বাড়তে শ্রাবণের উদ্দেশ্যে বলে ওঠে, তুমি মেঘকে এইভাবে কেন কষ্ট দিলে শ্রাবণ? মেঘের ভয়ের ব্যাপারে তো তুমি অজানা নও। মেয়েটা ভীষণ কষ্ট পেয়েছে, যন্ত্রণায় ছটফট করেছে সারা রাত, কিন্তু রাতে থাকতে পারিনি আমি তার কাছে। তোমার চাচা জানি এই ব্যাপারে কিছু জানে না, জানলে কি হতো বলো তো? শ্রাবণ এবার তাকায় রাহেলা বেগমের দিকে। এরপর শান্ত কণ্ঠে বলে ওঠে, মেজমা, মেঘের এটা পাওয়ারই ছিল। নিলয় ভালো ছেলে না, ওর অনেক ক্ষতি করতে চেয়েছে। আমি মেঘকে অনেকবার সাবধান করেছি, তাও শোনেনি সে। অনেক বড় বিপদ হওয়ার থেকে ভালো একটু শাস্তি পেয়েছে। শ্রাবণের কথা শুনে একটা দীর্ঘশ্বাস ছাড়েন রেহেলা বেগম। মা হয়ে এই শাসনটা তার করা উচিত ছিল, কিন্তু সে নিরুপায়। নিজের মেয়েকে শাসন করাও তো কোনো অধিকার নেই তার। আর কোনো কথা না বলে রাহেলা বেগম খাবারের প্লেটটা নিয়ে এগিয়ে যেতে নিলে তাকে থামিয়ে দেয় শ্রাবণ। টেবিল ছেড়ে উঠে খাবারের প্লেটটা নিজের হাতে নিয়ে বলে ওঠে, তোমাকে যেতে হবে না মেজমা, আমি নিয়ে যাচ্ছি। কিন্তু কিচ্ছু হবে না। বলে খাবার নিয়ে এগিয়ে যায় শ্রাবণ। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে শ্রাবণ। মেঘ জানালার কাছে দাঁড়িয়ে আছে, তার চোখে গভীর ক্লান্তি আর হতাশার ছায়া। শ্রাবণকে দেখে কিছুই বলেনি মেঘ, শুধু ফ্যাল করে তাকিয়ে আছে সে। কিন্তু মেঘের নীরব রাগ যেন তার পাশে একটা অশান্তির বাতাবরণ সৃষ্টি করেছে। শ্রাবণ ধীর পায়ে এগিয়ে খাবারের প্লেটটা রাখলো মেঘের সামনে। মেঘ আবারও শ্রাবণের দিকে তাকালো এক দৃষ্টিতে। তার চোখে অভিমান আর অগ্নি যেন আগুনের নিচে চাপা পড়া কোনো লাভা। মেঘ ধীর হাতে খাবারের প্লেট তুলে নিল। এরপর এমনভাবে প্লেটের দিকে তাকালো যেন এই মুহূর্তে চূর্ণ বিচূর্ণ করে দিতে চাইছে প্লেটটাকে, কিন্তু পরক্ষণে আবার নিজেকে সামলে নিল। তুমি কি ভেবেছো শ্রাবণ ভাই, এক প্লেট খাবার এনে দিলে সব ঠিক হয়ে যাবে? মেঘের কণ্ঠ ছিল অত্যন্ত শীতল, যেন শব্দগুলো বরফের মতো ধারালো। তুমি আমাকে এত বড় শাস্তি দেওয়ার পরেও ভেবেছো আমি চুপচাপ মেনে নিব? মেঘের কণ্ঠ ধীর হলেও ছিল অত্যন্ত গভীর, যার প্রতিটি শব্দ শূন্যতায় আঘাত করছে। শ্রাবণ কিছু বলতে যাবে তার আগে তাকে থামিয়ে দেয় মেঘ। তুমি জানো আঘাত শুধু শরীরেই লাগে না, মনেও লাগে। তুমি যা করেছো সেটা শুধু আমাকে না, আমার বিশ্বাসকেও আঘাত করেছে। কিছুটা থেমে মেঘ আবারও বলে ওঠে, সবকিছু ঠিক করতে আমার সময় লাগবে শ্রাবণ ভাই।
আর ততদিন আমাকে একা থাকতে দাও। মেঘের কথা শুনে চুপচাপ মেঘের দিকে এগিয়ে গেল শ্রাবণ। মেঘের হাত থেকে খাবারের প্লেট রেখে মেঘের দুগালে হাত রাখল। ক্ষমা করে দে না জান, আমার ভুল হয়ে গেছে। শ্রাবণের হাতটা ঝাড়ি মেরে ফেলে দেয় মেঘ। তোমার নোংরা মুখে আমাকে জান বলে ডাকবে না শ্রাবণ ভাই, চলে যাও এখান থেকে। কোথায় যাব ফুল? তুই আছিস বলেই তো আমার জীবনটা এতটা অর্থপূর্ণ। তোর সঙ্গে কাটানো সময় যেন আমার কাছে কোনো অসীম মহাবিশ্বের ভ্রমণ। তোকে ছেড়ে কোথায় যাব জান, তুই বল। তুমি আমাকে বারবার কষ্ট দাও শ্রাবণ ভাই, বারবার জোর করে নিজের আধিপত্যের বিস্তার করতে চাও। তুমি কি বুঝতে পারছো না আমি তোমাকে ভয় পাই, তোমাকে মেনে নিতে পারছি না? মেঘের এমন কথা শুনে মুহূর্তেই জল শক্ত হয়ে যায় শ্রাবণের। সে মেঘের দুবাহু চেপে ধরে মেঘের একেবারে নিকটে গিয়ে হিস হিসিয়ে বলে ওঠে। তুই চাইলেও তুই আমার, তুই না চাইলেও আমার। আমি যখন বলেছি তুই আমার, তার মানে তোর পুরো অস্তিত্বটাই আমার। আর এটা যত তাড়াতাড়ি মেনে নিবি ততটাই তোর জন্য ভালো হবে জান। কিন্তু আমি তোমাকে কখনোই মেনে নিব না শ্রাবণ, আমি তোমাকে কখনোই মেনে নিব না শ্রাবণ ভাই। আমার বাবা যেটা বলবে সেটাই হবে। শ্রাবণের রাগ যেন এবার তীর তীর করে বেড়েই চলেছে। এই মেয়ে কি কখনোই তাকে একটু বুঝবে না? এত অবুঝ কেন এই মেয়ে? খেয়ে নে জান, কথা বাড়াস না। শ্রাবণের কথায় রাগ দেখিয়ে মেঘ বলে ওঠে। খাবো না আমি। তো কি খাবি? অন্য কিছু খাওয়ার ইচ্ছে আছে নাকি? শ্রাবণের হঠাৎ এমন কথায় ভড়কে গেল মেঘ। মামা মানে? মেঘকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে তার আগেই মেঘের তুলতুলে ঠোঁটে নিজের ঠোঁটের দ্বারা আগলে ধরল শ্রাবণ। মেঘ সর্বাত্মক চেষ্টা করছে নিজেকে ছাড়িয়ে নেয়ার, কিন্তু কিছুতেই যেন পেরে উঠছে না শ্রাবণের সাথে। শ্রাবণ তো তার নিজ কাজে মগ্ন। মেঘ নিজেকে ছাড়াতে গেলে শ্রাবণ আরও অধিক জোরালোভাবে চেপে ধরে মেঘকে। একসময় ছটফট বন্ধ করে শান্ত হয়ে যায় মেঘ। মেঘের তুলতুলে ঠোঁটের স্বাদ আস্বাদন করা শেষ হলে একটা সময় মেঘকে ছেড়ে দেয় শ্রাবণ। হাঁপিয়ে গিয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকে মেঘ। সেই সাথে মেঘের চোখ দিয়ে গড়িয়ে পড়ে বিষাদের অশ্রুকণা। এই লোকটা কি তাকে একদণ্ড শান্তিতে থাকতে দেবে না? কেন বারবার জোর করে নিজের অধিকার ফলাতে আসে এই লোক? মেঘকে ছেড়ে দিয়ে মেঘের কপালে নিজের কপাল ঠেকায় শ্রাবণ। এরপর ফিসফিস করে বলে ওঠে। জেদ ধরিস না জান, তুই নিজেও জানিস আমার সাথে জেদ ধরে কখনোই পারবি না। তুই চুপচাপ খেয়ে নে, নয়তো ওষুধের ডোজ আমি ভালোই দিতে পারি। বলেই মুখ তুলে মেঘের চোখের পানি দু হাতের আঙুলের দ্বারা মুছে দেয় শ্রাবণ। এরপর মেঘের হাত ধরে টেনে নিয়ে খাটে বসে নিজের কোলের ওপর মেঘকে বসায় সে। খাবারের প্লেট হাতে নিয়ে আলতো হাতে খাইয়ে দিতে থাকে মেঘকে। মেঘও চুপচাপ লক্ষ্মী মেয়ের মতো খাবার খেয়ে নেয়। সে জানে এই উন্মাদ লোকের সাথে সে কখনোই পেরে উঠবে না। ফুল, ওই নিলয়ের থেকে দূরে থাকবি। আমি চাই না কালকের ঘটনাটা আর কখনো তোর সাথে রিপিট হোক। কিছুটা থমকালো মেঘ, এরপর মৃদু কণ্ঠে বলে উঠল। কেন বারবার আপনি আমার জীবনে হস্তক্ষেপ করেন শ্রাবণ ভাই? এর কারণটা নিশ্চয়ই অজানা না তোর জান, নতুন করে আর বলতে চাই না। আমাকে একটু একা থাকতে দিন শ্রাবণ ভাই, একটু শান্তিতে থাকতে দিন ভাই। একাই তো তোকে থাকতে দিচ্ছি, সময় যখন আসবে তখন না হয় আমার সাথেই থাকবি। ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ে মেঘ। তার জীবনটা এমন কেন? কেন এত দুর্বিষহ? কেন আর 10টা সাধারণ মেয়ের মতো স্বাভাবিক না তার জীবন? একদিকে তার বাবা, অন্যদিকে শ্রাবণ। দুজনের টানাপোড়েনের মাঝখানে পিষে মরে যাচ্ছে সে। তার কথা কি কেউ একবারও ভাববে না? কখনো কি তার দুঃখ কষ্ট নিয়ে ভাববে না? মেঘকে এমন চুপচাপ বসে থাকতে দেখে শ্রাবণ মনে মনে আমরায়। এভাবে কষ্ট পাস না জান, সব ঠিক হয়ে যাবে। আমি সব ঠিক করে দিব, খুব তাড়াতাড়ি তোর সব কষ্ট লাঘব করে দেব। বেলা শান্তিনিকেতনে আজকে বিশাল তোড়জোড় চলছে। আজ ফয়েজ আহমেদের বড় ছেলে শাহরিয়ার আহমেদ মাহিদ বিদেশ থেকে পড়াশোনা শেষ করে দেশে ফিরছে। সেই সুবাদেই শান্তিনিকেতনে আজ এত আয়োজন। রাহেরা বেগম আর আফসানা বেগম সে কখন থেকে একের পর এক রান্না করে যাচ্ছেন। করবেন নাই বা কেন? এত বছর পর বিদেশ থেকে বাড়ি ফিরছে, ছেলে ভালো মন্দ রান্না না করলে চলে কিভাবে? মাহিদকে আনতে এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়েছে শ্রাবণ, মেঘ আর শ্রাবণের ছোট বোন শ্রেয়া। আজকে একেবারের জন্য হোস্টেল থেকে বাড়িতে ফিরেছে শ্রেয়া। আর এসেই সন্ধে পেল মাহিদ আসে। তাই আর দেরি না করে শ্রাবণদের সাথে বেরিয়ে পড়ছে শ্রেয়া। আজকে মেঘ অনেক খুশি, কারণ তার ভাই আসে অনেক দিন পর। কত মিস করেছিল সে তার ভাইকে। আর শ্রেয়াও এবার একেবারের জন্য বাড়িতে এসে গেছে আজ।
আর শ্রাবণের অত্যাচার তাকে সহ্য করতে হবে না ভেবেই আনন্দে নেচে উঠছে মেঘের ছোট্ট হৃদয়। এয়ারপোর্টে দাঁড়িয়ে অপেক্ষা করছে তারা তিনজন। তখনই দূর থেকে মাহিদকে দেখতে পায় তারা। মাহিদকে দেখেই মেঘ কিছুটা চেঁচিয়ে ওঠে।